আজ আমি মক টেস্ট 4-এর সলিউশন নিয়ে এসেছি। ঠিক আছে, মক টেস্ট 4-এর কোশ্চেনগুলো তোমরা নিজেরা একবার পোস্ট করে ট্রাই করে নিতে পারো নিজেরা, তারপর সলিউশন দেখতে পারো। ঠিক আছে, আমি শর্টেস্ট অ্যাপ্রোচ যেটা আছে সেটাই দেখাবো। ঠিক আছে, যদি কারো কোনো অঙ্কে সমস্যা হয় তবে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি সেই অঙ্কটা নেক্সট দিন ডিটেলসে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, শুরু করি। প্রথম অঙ্ক বলছে যে কৃষ্ণা 15,000 টাকা দিয়ে একটি গরু কিনলো, আর 1 বছর পরে সেটা 18,500 টাকায় বিক্রি করে দিল। ঠিক আছে, আর বলছে যে 1 বছর পর আবার 19,000 টাকা দিয়ে ওই গরুটা কিনছে, আবার ওটাকে বিক্রি করছে কত, 22,300 টাকায় বিক্রি করছে। তো মোটের উপর কত শতাংশ লাভ হবে? তো আমি যদি ওর পুঁজি মানে কত টাকা লাগছে ইনভেস্ট করছে যদি আমি দেখতে চাই, তো প্রথমে 15,000 টাকা দিয়ে কিনলো, তারপর বিক্রি করে দিল, সেল করে দিল কত টাকায়, 18,500 টাকা প্রফিট হলো ওর কাছে। প্রফিট হলো ওর কত, 3500 টাকা। নেক্সট আবার ওটাকেই ও 19,000 টাকায় কিনলো, আর বিক্রি করে দিল কত, 22,300, মানে বিক্রি করলো 3,300 টাকা এক্সট্রা তে। তো প্রফিট জানতে চেয়েছে, তো প্রফিটের ক্ষেত্রে যদি সিপি দেখতে চাই তো 15,000 আর 19,000 কত হবে, 15 আর 19 34,000 টাকা, এটা হচ্ছে মোট সিপি। আর যদি আমি প্রফিট বলতে চাই যে প্রফিট কত হচ্ছে, তাহলে 3500 আর এদিকে 3300, মানে 6,800। দেখো পরিষ্কার দেখা যাচ্ছে 34-এর ডবল হচ্ছে 68, তো ডবল মানে কি 2 একটা লাগবে, তার মানে এটা 20% হবে। ঠিক আছে, অ্যান্সার 20%। 2 নম্বর কোশ্চেন বলছে হোস্টেলে 90 জন ছাত্রছাত্রী, এই কোশ্চেন আমি আগেও দিয়েছিলাম ওকে, আবার রেখেছি। বলছে 90 জন ছাত্রছাত্রীর আছে, নতুন 30 জন ভর্তি হচ্ছে। ঠিক আছে, কত টাকা খরচ বাড়ছে, 560 টাকা খরচ বাড়ছে, আর মাথা পিছু কিন্তু 10 টাকা করে খরচ কমে যাচ্ছে। তবে বলছে মেসের মূল খরচ কত ছিল, মানে প্রথমে মূল বলতে প্রথমে খরচ কত হচ্ছিল। ঠিক আছে, দেখি কি বলছে। বলছে যে 90 জন, আমি ধরে নিচ্ছি যে প্রথমে প্রত্যেকের এই 90 জনের X টাকা করে খরচ হচ্ছিল, তাহলে এটাই হচ্ছে মোট খরচ। 90 জনের X টাকা করে 90x, 30 জন যদি বেড়ে যায় তো 90 + 30 মানে 120 জন হয়ে গেছে, আর মাথা পিছু খরচ কিন্তু 10 টাকা করে কমে গেছে, তাহলে x - 10। এখন এভারেজ খরচ হচ্ছে x - 10 টাকা করে, কিন্তু 120 জন আছে, তো মোট খরচ কত, 120 × x - 10। এটা এখনকার খরচ, এই খরচটা হচ্ছে এখনকার খরচ, এটা হচ্ছে পূর্বের খরচ। যদি এটা মাইনাস করে দিই আমরা, মাইনাস করে দিই তবে কী পেয়ে যাবো, যে কত টাকা বাড়তি খরচ হচ্ছে, 560 টাকা। এটাই তো, আর কিছু নেই, মাইনাস করতে হবে। এইটুকু লিখতে পারলেই অঙ্ক হয়ে যাবে। 120x - 1200, এখানে 90x, 560 বিয়োগ করলে 30x, -1200 ওই সাইডে গিয়ে প্লাস হয়ে যাবে, তো 560 আর 1200 মানে 30x-এর ভ্যালু হয়ে গেল 1760। কিন্তু আমাদের পূর্বের খরচ লাগবে, পূর্বের খরচ ছিল 90x, তো 30x-এর 3 গুণ, তো এটাও আমাদের 3 গুণ হয়ে যাবে। 6×3 = 18, 80 আসবে 0, 6×3 = 18, 8 হাতে থাকলো 1, 7×3 = 21 আর 2 220, এই যে 220, তাহলে 5 to 8। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন কী বলছে, 8 বছর এবং 10 বছরের সরল সুদের পার্থক্য হচ্ছে 200 টাকা। সুদের হার বলে দিয়েছে আমাদের 10%। তো 8 বছর আর 10 বছরে 10% হারে 8 বছর আর 10 বছর যদি রেট অফ ইন্টারেস্ট ফিক্স থাকে 10%, তাহলে 2 বছরে কত পার্সেন্টের গ্যাপিং হবে? প্রত্যেক বছর দু বছর 10% করে, মানে 20%-এর পার্থক্য আসবে। কিন্তু বলছে না কত টাকার পার্থক্য হচ্ছে, বলছে 200 টাকার পার্থক্য হচ্ছে, তো 20%-এর ভ্যালু 200, আর মূলধন পুরোপুরি 100%, তো এটা কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে। একদম সহজ কোশ্চেন এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, নাম্বার সিস্টেমের কোশ্চেন। 7-এর পাওয়ার 81, 7-এর পাওয়ার 82, তোমাদের ক্ষেত্রে কিন্তু 5টা দিয়েও আসতে পারে এরকম। 5টা থাক, 3টা থাক, 4টা থাক, যতগুলোই থাক না কেন, এখানে আমাদের যেটা করতে হবে, সেখানে সেম পাওয়ার মানে যতগুলো মিনিমাম টু মিনিমাম সবার কাছে আছে। যেমন আমি যদি দেখি তো 81টা করে 7 সবার কাছে আছে, তো 81টা করে 7 কমন হয়ে নেবো, তো এখানে কিছুই বাঁচবে না, মানে
7-এর পাওয়ার 0, 7-এর পাওয়ার 0 মানে 1, এখানে একটা 7 বাঁচবে আর এখানে দুটা 7 বাঁচবে, দুটা 7 মানে কত 49, তাহলে 7-এর পাওয়ার হয়ে গেলো 81, এখানে 49 আর একে 50, 50 আর 7, 50 আর 7-এ হয়ে যাবে কত 57। এবার এখানে এসে যেটা করতে হয় এটাকে দেখতে হয় যে 57 দিয়ে কোনটা ভাগ যাবে, বা তুমি দেখতে পারো এটাকে ভেঙে নর্মালি এটাই হয় এখানে একটা সিঙ্গেল এই টাইপের একটা সংখ্যা আসবে, 19, 15, 17 কিছু একটা আসবে, বা এটাকে ভাঙতেও হতে পারে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে ভাঙতে হচ্ছে, তো 19 দিয়ে যেটা যাবে সেটাই আমাদের অ্যান্সার হবে, মাথায় রাখবে জিনিসটা। যেমন যদি 19 দিয়ে এটা ভাগ করি তো যেমন 19 2 38, 9 বাচ্চে ভাগ যাবে না 19 দিয়ে, 19 2 38, 1 বাঁচলো 1 9 19, এটাই ভাগ যাচ্ছে, মানে এটাই অ্যান্সার হবে, বাকিগুলো তুমি যে চেক করে একটাও যাবে না আর ভাগ, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন বলছে ডিপার্টমেন্টাল স্টোরে 960 টাকা দামের একটি এক জোড়া জিন্স 816 টাকায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 960 টাকা দামের জিন্স পাওয়া যাচ্ছে কত টাকায়, 816 টাকায়। তো তাহলে ছাড়ের শতাংশ কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি দেখি কত পার্সেন্ট ছাড় কত দেওয়া হচ্ছে সেটা প্রথমে বিয়োগ করি, এটা যদি বিয়োগ করি কত আসবে 44, আর দিকে 144 টাকা ছাড় কততে 960 টাকায়, ঠিক আছে। আর পার্সেন্টেজ করার জন্য 100, এখানকার শূন্য কেটে গেল, 24 দিয়ে কেটে দিচ্ছি, 24 দিয়ে 3 বারে না 24 4 বারে ছিল, 24 6 বারে, এটা 2, এটা 3, 2 দিয়ে 10কে কাটলে 5, 15%, ঠিক আছে। তোমরা যদি একটু খেয়াল করো 960 থেকে 144ও রিলেট করতে পারতে তোমরা। 960-এর 10% হয় 96 টাকা, আর 5% হয় 48, আর 96 48 যোগ করলে কিন্তু 144 হয়েছে, তো এটা 15% হবে, ঠিক আছে। এইভাবে আমরা বলতে পারতাম, ঠিক আছে। যাই হোক, নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন বলছে এবিসি, এটা একটা থিওরামের উপর বেস করে আছে। এগুলো কোশ্চেন রাখার একমাত্র কারণ হচ্ছে জ্যামিতির একটা কোশ্চেন সময় দিয়ে দিচ্ছে, যার কারণে বলছে এবিসি একটা ত্রিভুজ আছে। তো এবিসি একটা ত্রিভুজ আছে যেখানে বলছে এবি আর বিসির মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু আর বিসির মধ্যবিন্দু, ঠিক আছে। এগুলো হচ্ছে কত পি আর কিউ। তো বলছে বিসি আর পি কিউ এর অনুপাত, এই যে পি কিউ আর বিসি এটার অনুপাত। মনে রাখবে যদি মধ্যবিন্দু জয়েন করা হয় তাহলে যে বাহুটা পাচ্ছি আমরা পি কিউ সেটা কি হয়, এই যে মধ্যবিন্দু জয়েন করছি না, এই যে মধ্যবিন্দু যদি জয়েন করি আমরা তো যে সরলরেখাটা পাবো এটা কী হবে, নিচের কী হবে এর অর্ধেক হবে, যেহেতু মধ্যবিন্দু নিচ্ছি তো যার কারণে এটার কী হয়ে যাবে, এটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস হয় এটার সঙ্গে এটা সমান্তরাল হয়, ঠিক আছে। এটাও কোশ্চেন জিজ্ঞেস করে নিতে পারি, তাই বলে দিলাম। তো যাই হোক, এটা যদি 2 ভাগ থাকে তাহলে এটা 1 ভাগ হবে, অর্ধেক হবে, ঠিক আছে। তো রেশিও বিসি ইস টু পি কিউ তাহলে 2:1 হবে, তাহলে 2:1 ডি নম্বর অপশান, ঠিক আছে। কী বলছে 7 নম্বর কোশ্চেন, কোনো সংখ্যা তার 1/5 1/4 মান হচ্ছে 35, তবে সংখ্যাটির 7/8 অংশ কত হবে। তো সংখ্যাটি কোনো একটা সংখ্যা ধরে নিচ্ছি এক্স, তার 1/5 অংশের 1/4 অংশ যদি না হয়, 1/5 আর 1/4, ঠিক আছে। 1/5 1/4 যদি না হয় তবে 35 আসবে। তবে এক্সের ভ্যালু কী হবে, এখানে 5 আর 4 আছে, তো ভাগ আছে ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তো 35 × 5 × 4, আমি গুণ করছি না কারণ এখন সংখ্যাটা চাইনি আমাদের কাছে চেয়েছে সেটা হচ্ছে এই সংখ্যাটার 7/8 অংশ। যখন কাটাকাটি করতেই হবে তো গুণ করে কোনো লাভ নেই, 4 8 কাটলাম 2 হয়ে গেল, তাহলে এখানে বাঁচলো কি 35, এই যে দেখো শর্টকাটে কীভাবে করে, এটা 35, আমি দেখতে পাচ্ছি 5 আর দেখতে পাচ্ছি 5 আর 7 মানে এটাও 35, এই দুটো মিলেও 35 হচ্ছে, 35 × 35, তো 35 × 35/2, 35-এর স্কোয়ার তোমাদের জানা থাকে 1225 হয়, 1225/2 মানে 612.5, 612.5, ঠিক আছে। খুবই সহজ কোশ্চেন, কমন কোশ্চেন। এটা কি বলেছে দেখো, বলছে 2x + 3y আর 3x + 4y = কত 7:12, মানে কি এই অনুপাত এদিককার এটা ইস টু এটা আর এটা ইস টু এটা সমান মানে কি এটা একটা সমানুপাত মানে কী হবে, মাঝখানের পেয়ার, এটা মাঝখানের দুটো সংখ্যার পেয়ার হয় আর প্রথমের সঙ্গে লাস্টের পেয়ার হয়, তার মানে কি মাঝের দুটো গুণ হবে
আর প্রথমের সঙ্গে লাস্টের গুণ হবে, গুণ করছি 12 দিয়ে, প্রথমে 12 দিয়ে এটা গুণ করলাম, 12 দিয়ে 24x, 12 3 36y, আর এগুলো যদি গুণ করি তাহলে কী হবে 7 × 3 মানে 21x প্লাস 7 4 28y, ঠিক আছে। এক্সগুলোকে এক দিয়ে করছি তাহলে 24x মাইনাস 21x, আর ওদিকে যদি করি তো 28y মাইনাস 36y, তাহলে এখানে হয়ে গেল 3x, আর ওদিকে হয়ে যাচ্ছে মাইনাস 8y। তাহলে x/y যদি আমি করি তবে এক্সের ভ্যালুটা হচ্ছে -8 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3। আমাদের কী চেয়েছে বলছে আমাদের y/8 চাইছে, তো y মানে কত 3 উপরে আর -8, তো হয়ে গেল -3/8, ঠিক আছে। ডি নম্বর অপশন। 9 নম্বর কোশ্চেন বলছে বছরের প্রথম 3 মাসে রাঘবের গড় মাসিক আয় হচ্ছে 45,000, এই দাঁড়িটা এখানে হবে, হ্যাঁ। আর এপ্রিল মাসে তার আয় প্রথম 3 মাসের গড় মানে যেটা 45,000 ছিল তার থেকে 33.13% বেড়ে গেছে। আর যদি সারা বছরের গড় যদি এটা হয় তবে মে মাস থেকে ডিসেম্বর মাসের এভারেজ কত হয়েছে, ঠিক আছে। তো বেসিকভাবে এটা অঙ্ক সবাই করতে পারবে, হ্যাঁ। কী হবে যে 3 মাসে 45,000 করে ইনকাম করছে কেউ, পরের মাসে 33.13% বেড়ে যাচ্ছে, 33.13 মানে 1/3 হয়, তো 3 ভাগের 1 ভাগ, তো 45,000-এর কেউ যদি 1/3 ভাগ নিতে চাই তাহলে সেটা হয়ে যাবে কত, সেটা হয়ে যাবে 15,000, মানে 15,000-এর ইনক্রিমেন্ট এসছে, বেড়েছে 15,000, তো তার মানে এপ্রিল মাসে ইনকাম করছে কত 60,000, ঠিক আছে। আর বাকি তো এখানে প্রথমে 3 মাস আর নেক্সট এপ্রিল মাস মানে 4 মাস হয়ে গেল, আর বাকি বাঁচলো 8 মাস। এই 8 মাসের এভারেজ জানতে চেয়েছে, ধরে নিচ্ছি এক্স, হ্যাঁ। তো আর এটা থেকেই কী আসবে মোট 12 মাসের ইনকাম, 12 মাসের ইনকাম কত, 12 মাসের হচ্ছে 12 বলে দিয়েছে 45,300 করে। তো এখান থেকে যদি সলভ করো তাহলে দেখবে যে চলে আসবে, ঠিক আছে। কিন্তু এখানকার ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে। আমি তোমাদেরকে এই অঙ্কটা ডিজিট সামে দেখাচ্ছি যে ডিজিট সামে আমরা এটা কীভাবে করতে পারতাম, ঠিক আছে। দেখো এখানে ডিজিট সামে কী করতে হয়, 9 এলিমেন্ট করে দিতে হয়। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, আমি একটু ফ্রেশ করে লিখি এদিকে, 3 × 45,000 6,000 না 60,000, আর এটা হয়ে গেল 8 × x, মানে এক্সের জায়গায় কিছু একটা বসবে, এখানে আমাদের অ্যান্সার বসবে, ঠিক আছে। আর কত 12 × 45300। তো যদি আমি এখানে দেখি তো এখানে 5 4 9 কেটে যাচ্ছে, আর 9 কেটে গেল মানে এটা 0 হয়ে গেল, 0 হয়ে গেল মানে 0-এর সঙ্গে 3 গুণ করবো, তো এটা আলটিমেটলি 0। এখানে সবটাকে ডিজিট সামে ডিজিটের যোগ, সবটা ডিজিট যদি যোগ করি তো 6 হয়ে যাবে। এখানে 8 × সামথিং কিছু একটা হবে, আমরা জানি না কী হবে, যেটা হবে বসাবো, ঠিক আছে। আর এই সবটা যদি যোগ করি তো এটা আসবে, এটা কী আছে এখানে 4 5 9, এখানেও কেটে যাচ্ছে 9, তার মানে এখানে 1 আর 2 ডিজিট যোগ করলে 3, আর এখানে সবগুলো ডিজিট যোগ করলে 3, মানে কত 9 তো কেটে যায় 0। মানে আলটিমেটলি আমরা এটাই বুঝলাম, প্রথমে তো 0 ওটা লেখার দরকার নেই, প্রথমে এই 0 লেখার কোনো দরকার নেই। তো 6 + 8 গুণিত সামথিং কিছু একটা হবে, যেটা আমাদের অ্যান্সার হবে। করতে গেলে কী আসবে, ডিজিট সাম কত আসবে 0, ঠিক আছে। তো এবার আমরা অ্যান্সার থেকে ওটাকে তুলব। অ্যান্সার থেকে যদি 5 আর 4 তুলে দিই তাহলে এখানে কত 4 5 9 সরে গেল, আবার 7 5 12 আর এখানে 3, 12 আর 3 15 মানে 6 বসবে, মানে ডিজিট যোগ করে আবার 6 আসবে। তো এখানে যদি 6 বসাই তাহলে কী আসবে 6 + 48 মানে 12, 4 8 যোগ করলে 12 মানে কত 3, আর 6 আর 3 যোগ করলে কত হয়ে যায় 9 হয়ে যায়। 9 আবার কেটে যাবে, 9 কেটে কি চলে আসবে 0 আসবে, তার মানে এটাই আমাদের অ্যান্সার হবে। তুমি গুণ থেকে বাঁচতে পারবে, ঠিক আছে। এই হবে, মনে হতে পারে অনেক বড়, অনেক কিছু জটিল হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি ডিজিট সাম করে থাকো তবে বুঝতে পারবে জিনিসটা যে একদম সহজ। আর না হলে তো ইকুয়েশান আছেই, আমি ইকুয়েশান লিখে দিয়েছি, ইকুয়েশান সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী বলছে, দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 6:7, হ্যাঁ। প্রত্যেকটার সঙ্গে যদি 12 যোগ করি তো 7:8 হয়ে যাবে। তো প্রত্যেকটার সঙ্গে 12 যোগ করবো তো প্রত্যেকটা সমান বাড়বে, কারণ দুটার সঙ্গে সেম সংখ্যা যোগ করছি, আর দেখছি হ্যাঁ দুটাই সেম বেড়েছে, এটাও 1 বেড়েছে, এটাও 1 বেড়েছে, তার মানে 1-এর মান 12। তো বলছে তবে সংখ্যা দুটি নির্ণয় করো, তার মানে 6-এর মান আর 7-এর মান। তো 1-এর মান যদি 12 হয় তাহলে 6-এর মান 72, আর 12 7 84, তো 72 আর 84। এই নম্বর কোশ্চেন কী বলছে, একজন
ফল ওজন করার সময় একজন বিক্রেতা পাল্লার এক পাশে 2.5 কেজি ওজন আর ফলের সঙ্গে কী করলো 200 গ্রাম এবং 100 গ্রাম ওজনের দুটি ওজন রেখেছিল আর এইভাবে ফলের ওজন করলো, মানে এইভাবে একটা ভাটখারা আছে, এদিকে 2.5 কেজি রাখা আছে, এই সাইডে ফল রাখা আছে, কিন্তু যাই ফল রাখা আছে এতে ব্যালেন্স হচ্ছে না এটা, যার কারণে কী করলো এখানে বলছে এখানে আর 200 গ্রাম আর 100 গ্রাম রাখলো, তারপর ব্যালেন্স হলো, এটাই তো করে বাটখারাই। তো তার মানে কি এটা দিচ্ছি তারপরে সমান হচ্ছে, তার মানে কি এতটা কম আছে ফলটা, তো 2.5 কেজি থেকে কম আছে এতটা, 2.5 কেজি মানে কত 2 কেজি 500, আর এখান থেকে 200 আর 100 300 কম আছে, তার মানে ফলের ওজন 22 আছে। একদম সহজ কোশ্চেন। হ্যাঁ, এগুলো কোশ্চেন যদি তাড়াহুড়ো করতে চাও পরীক্ষায় মাথায় ঢুকবে না, এত ইজি যে মাথায় ঢুকবে না হয়তো। যাই হোক, খুব ইন্টারেস্টিং অঙ্ক, এইরকম অঙ্ক তো সবাই করেছো। x + 1/x = 3 দিয়ে দিল, আর x² + 1/x² কত, তো কী করে দিই আমরা 3-এর স্কোয়ার -2, ঠিক আছে, প্লাস থাকতে গেলে এখানে প্লাস থাকতে গেলে এখানে মাইনাস হয়ে যায়। তো এখানে ওই জিনিসটাই আছে, ঠিক আছে, এটা দেখে আবার ঘাবড়ে যাবে না যে পাওয়ার 4 এটা তো আমি শিখিনি। তোমাকে শুধু দেখতে হবে 8 ডবল আছে কি, যেমন এখানে আছে, যেমন এখানে পাওয়ার 2 ছিল এখানে পাওয়ার 4 হয়ে গেলো, ডবল হয়ে গেলো। তো সেম সূত্র, কী সূত্র ছিল a² - 2, যদি না জানা থাকে তো বলে রাখি, এর সূত্র হচ্ছে a² - 2। তো এর ভ্যালুটা কোনটা, এটা হচ্ছে এর ভ্যালু, তার মানে 4-এর স্কোয়ার -2, 16 - 2 মানে কত 14, অপশান বি। 13 নম্বর কোশ্চেন বলছে একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 7 গুণ, ঠিক আছে, এই টাইপের অঙ্ক সবসময় চেষ্টা করবে অপশন টেস্টে করার, ঠিক আছে, সব থেকে বেস্ট হবে অপশন টেস্ট। 63, 24 আর 42 কী বলছে যে একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলোর যোগফলের 7 গুণ। তো 2 অঙ্কের সংখ্যা, এটা 2 অঙ্কের সংখ্যা, এটা যদি অঙ্কের যোগ করি তো কত আসবে 9, কিন্তু 9-এর 7 গুণ তো না, এটা 4 গুণ হয়ে যাচ্ছে, তখন এটা অ্যান্সার আমাদের হতে পারে না। 63, 6 আর 3 যোগ করলে কত হবে, ডিজিটের অঙ্কের যোগ হয়ে যাবে 9, 9-এর 7 গুণ আছে, তার মানে এটা হতে পারে, ঠিক আছে, একদম তাড়াহুড়ো করে এটা অ্যান্সার মেরে চলে আসবে না, হতে পারে এটা। হ্যাঁ, 24, 4 2 যোগ করলে কত 6, 6-এর 4 গুণ, মানে এটাও হবে না, যদি এটাও না হয় তার মানে বি অ্যান্সার, ঠিক আছে। এটা যদি যোগ করি কত 7, 6, 4 2 যোগ করলে 6, 6-এর দেখো 7 গুণ হয়ে যাচ্ছে, তার মানে এটাও অ্যান্সার হতে পারে। হ্যাঁ, এবার কী করে বুঝবো যে কোনটা হবে, তার জন্য নেক্সট করতে হবে, কী বলছে তার অঙ্কগুলো যদি উল্টে দেওয়া হয় তবে মূল সংখ্যা থেকে 18 কম হবে। এবার দেখো 63-র যদি অঙ্ক উল্টে দিই তো 36 হয়ে যাবে, আর একটা বিজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা বাদ দিলে জীবনে 18 তো আসতে পারে না, ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা হবে 42, অঙ্ক উল্টে দাও 24 হয়ে যাবে, এটা বিয়োগ করো 18 আসবে, তাহলে 42 অ্যান্সার, ঠিক আছে। 13 নম্বর। 14 নম্বর কোশ্চেন কী বলছে কপিল মোহন এবং রাজু, কপিল মোহন রাজু একটা কাজ 18 দিনে, 36 দিনে আর 54 দিনে করছে, ঠিক আছে। প্রথমে এটা লসাগু করে নিই, কত আসবে এটার লসাগু 108, 18 6 108, 36 3 108, 54 2 108, ঠিক আছে। বলছে তারা একসঙ্গে কাজ শুরু করলো, ঠিক আছে, 3 জন কে এম আর এটা 3 জন কাজ শুরু করলো। বলছে কাজ শেষ হওয়ার 8 দিন আগে কাজ শেষ হওয়ার 8 দিন আগে কে ছেড়ে চলে যাচ্ছে, বলছে মোহন কাজ শেষ হওয়ার 8 দিন আগে কাজ ছেড়ে দিচ্ছে, কাজ শেষ হওয়ার 8 দিন আগে, ঠিক আছে। আর রাজু কাজ শেষ হওয়ার 6 দিন আগে কাজ ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো প্রথমে মোহন ছাড়ছে 8 দিন আগে, তো মোহন ছাড়ছে, তো থাকছে কে আর থাকছে, হ্যাঁ, আর তারপরে আবার শেষে রাজু ছেড়ে দিচ্ছে, তো শেষমেশ থাকছে শুধু কে থাকছে। এবার বলছে মোহন কোথায় ছেড়েছিল, এখানে কাজ ছেড়েছিল, বলছে এটা শেষ থেকে 8 দিন, তাহলে এই গোটাটা 8 দিন। আর বলছে রাজু যখন ছাড়ছে সেটা শেষ থেকে 6 দিন, এটা 6 দিন, তো এই গোটাটা 8 আর এইটুকুটা 6, তার মানে এটা নিশ্চয়ই 2 দিন, আর এটা তো 6 দিন আমি দেখতেই পাচ্ছি, এটা তো 6 দিন দেখতেই পাচ্ছি, তো বলছে হয়ে গেল। আর সলভ করবো 6 দিন, কে 6 দিন কাজ করছে, এক দিনে 6 ইউনিট করে কাজ করে, তাহলে 6 দিনে 6 × 6 মানে 36 ইউনিট কাজ করবে। কে আর আর মানে 6 2 8 ইউনিট করে 2 দিন কাজ করছে, মানে 16 ইউনিট কাজ করছে, তার মানে এখানে কাজ হচ্ছে কত 16 আর 36 মানে 52 ইউনিটের কাজ হচ্ছে,
52 ইউনিট হচ্ছে। মোট কাজ কত আছে? মোট কাজ হচ্ছে 108। তাহলে 52 থেকে যদি আমরা 108 বাদ দিয়ে দিই তো বাঁচবে কত? 56 ইউনিট কাজ ওয়ার্ক। ঠিক আছে, এটা এই কাজটাকে করবে, এই কাজটা করবে তিনজন মিলে, কে এম আর আর তিনজন মিলে করবে। ঠিক আছে, এবার তিনজনের এফিসিয়েন্সি কত আছে? 6 2 8 আর 1 3 11। এটা যদি করি তো 5 পূর্ণ কত আসবে? 1/11। যদি তুমি দশমিক করো তো 5.09, 1/11 দশমিক এটাই হয়, 1/11কে পয়েন্টে নিয়ে আসলে। তো মোট কদিন লাগলো? এদিকে এখানে লাগলো তাহলে 5.09 ডেজ, এখানে 2 দিন, এখানে 6 দিন। তাহলে 5 2 7, 7 6 13। আনুমানিক মান চেয়েছে, আনুমানিক মান চেয়েছে, তার মানে কত? 13। এটা 5.09, 2 + 6 মানে এটা হয়ে যাবে 13.09, যেটাকে আমরা আসন্ন করব তো হয়ে যাবে কত? 13। ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন বলছে একটি জিনিস 300 টাকায় কেনা হয়েছিল আর ক্রয়ের পর 60 টাকা দিয়ে জিনিসটাকে মেরামত করা হয়েছে। তারপর 20% এরপর এটিতে 20% লাভ করা হয় আর চিহ্নিত মূল্যের ওপর 10% ছাড় দেওয়া হয়। তো চিহ্নিত মূল্য কত? ঠিক আছে, তো 300 টাকায় কেনা হচ্ছে, তার সঙ্গে আবার 60 টাকা আমরা মেরামতিতে লাগাচ্ছি, মানে এটাও আমাদের পকেট থেকে যাচ্ছে, মানে আমার পকেট থেকে 360 টাকা যাচ্ছে। এবার বলছে সিপি, এসপি আর এমপি এই তিনটা এসপেক্ট হয়। 20% প্রফিট হচ্ছে, মানে 100 টাকায় কিনছি তো 120 টাকায় বিক্রি করছি। তো যদি বলি সিপি আর এসপি রেশিও কত? তো 5-6। আবার বলছে ছাড় দিচ্ছি 10%, মানে 100 টাকা যদি লেখা আছে মানে 90 টাকায় বিক্রি করা হচ্ছে। তো কত? 9 আর 10। তাহলে আলটিমেটলি বাঁচলো কি? 5 6 আর 9 10। তাহলে এখানে 6 বাঁচবে আর এখানে 9। তো এটা হয়ে যাবে 45, 54 আর 60। হ্যাঁ, এটাই আমাদের সিপি 45। এটারই মান কত বলে দিয়েছে? 360। আর কী চেয়েছে? চিহ্নিত মূল্য 60-এর মান। তাহলে 45 45 90 দিয়ে 4 বারে, তার মানে 8 বারে আসবে এটা। তাহলে এটাও 8 বারে, 8 6 48, 480। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন হয়ে গেছে আমাদের। এরপরে 16 নম্বর কোশ্চেন বলছে রেভান্ত 8টি শার্ট বিক্রি করে মোট 480 টাকা লাভ করছে, 12টা শার্ট বিক্রি করছে 160 টাকা লাভ করছে। বাকি 20টি শার্ট, মানে আরও 20টা শার্ট আছে অলরেডি, ও 8টা আর 12টা 20টা শার্ট বিক্রি করে দিয়েছে। বাকি 20টা শার্ট কত টাকায় লাভ, কত লাভে দিতে হবে তাকে, যাতে গড়ে লাভ কত দাঁড়ায়? গড়ে লাভ 20 টাকা করে দাঁড়ায়। তার মানে ও প্রথমে 20টা আর পরে 20টা, মানে 40টা শার্ট বিক্রি করবে আর গড়ে 20 টাকা করে, মানে মোটে 40টা শার্ট থেকে 40 × 20, মানে এই টাকায় প্রফিট করতে চাইছে। যেখানে 8টা থেকে ও অলরেডি 480 টাকা প্রফিট করে নিয়েছে, বাকি 12টা থেকে 160 টাকা প্রফিট করে নিয়েছে। তো 8 আর 12 20টা হয়ে গেল, এখানে 20টা হয়ে গেল। আর বাকি 20টা কত করে বিক্রি করলে প্রফিট হবে? তো আমি ধরে নিচ্ছি 1 টাকা করে প্রফিট বিক্রি করবো পার শার্টে। ঠিক আছে, তো দেখছি তাহলে এখানে কোথায় যাবে? 640 আর এখানে হয়ে গেল 20x আর এখানে হয়ে গেল 800। তাহলে 20x সমান 160, তাহলে x সমান 8। তার মানে বাকি শার্টগুলো 8 টাকা করে যদি বিক্রি করে তবে মোটের উপর এভারেজে 20 টাকা লাভ হবে। 17 নম্বর কোশ্চেন বলছে 2 মিটার লম্বা একটা পর্যবেক্ষক তার টাওয়ারের উপরের অংশের উন্নতিকরণ, যার টাওয়ারের উপরের অংশের উন্নতিকোণ, পর্যবেক্ষক যার টাওয়ারের উপরের অংশের উন্নতিকোণ 45 ডিগ্রি এবং পর্যবেক্ষক টাওয়ার থেকে 18 মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, বলছে যে একটা পর্যবেক্ষক আছে যার হাইট হচ্ছে 2 মিটার, ও এখান থেকে দেখছে, কাকে দেখছে? একটা টাওয়ারকে দেখছে। কত ডিগ্রির কোণে দেখছে? তো বলছে 45 ডিগ্রির কোণে দেখছে। ঠিক আছে, 45 ডিগ্রির কোণে দেখছে আর 18 মিটার দূরে আছে, মানে এটা 18। আর তোমরা যদি জানো 45 ডিগ্রির ক্ষেত্রে, এগুলো অঙ্ক নিয়ে টেনশন করবে না, এগুলো অঙ্ক একদম সহজ জিনিস, একদমই সহজ কোশ্চেন। 45 ডিগ্রির ক্ষেত্রে 1 1 হয়। ঠিক আছে, এই বাহুটা যদি 1 হয় তো এই বাহুটা 1 হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে 1 নেই, 18 আছে, এই বাহুটা 18 আছে। তার মানে এইটুকুটা হাইট, কালার চেঞ্জ করি, এইটুকুটা হাইট, এটাও আমাদের কত হবে? এটাও কিন্তু আমাদের 18ই হবে, সেম হয় 45 ডিগ্রির ক্ষেত্রে। আর এটা 2, তাহলে এটাও 2। তবে টাওয়ারের উচ্চতা কত দাঁড়ালো?
এদিককার 18 আর এদিককার 2 মানে 20 মিটার। ত্রিকোণমিতির অঙ্কের মধ্যেই পড়ে, কিন্তু তুমি ত্রিকোণমিতি ছাড়াও এগুলো করতে পারবে, ত্রিকোণমিতি বোঝাতে পারবে না এগুলোর জন্য। ঠিক আছে, যে এগুলো অঙ্কে যদি অসুবিধা হয় তোমরা ভিডিও রিপিট করে আবার দেখবে, ঠিক আছে? তারপরে যদি সমস্যা হয় আমাকে জানাবে। 18 নম্বর কোশ্চেন কী বলছে, 200 মিটার দূর থেকে একজন পুলিশ চোর কারবারির কিছু বীরাপ্পনকে দেখতে পাই। ঠিক আছে, পুলিশ যখন ধাওয়া শুরু করে তখন বীরাপ্পন দৌড়াতে শুরু করে। ঠিক আছে, ধরে নিয়ে চোরা কারবারির গতিবেগ হচ্ছে 10 কিমি/ঘন্টা আর পুলিশের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার/ঘন্টা। তো বলছে ধরার আগে চোরটা কত দূর দৌড়ায়। ঠিক আছে, তো দুজনেরই স্পিড বলে দিয়েছে, চোর পুলিশ আর চোর দুজনেরই। পুলিশের স্পিড হচ্ছে 12, চোরের স্পিড হচ্ছে 10। তো স্পিডের রেশিও যদি এটা হয় তো ডিস্টেন্সের রেশিও কী হবে? কারণ দুজনে একই সঙ্গে দৌড়েছে, তো এটারও রেশিও 12 আর 10ই হবে। তো একজন আরেকজন থেকে কত বেশি যাবে? 2 মিটার বেশি যেতে হবে। যদি পুলিশ এখানে থাকে আর চোর এখানে থাকে আর দুজনেই দৌড়াতে শুরু করেছে, এও দৌড়াতে শুরু করেছে, এও দৌড়াতে শুরু করেছে, আর এইটুকু গ্যাপই তো 200 মিটার। তো পুলিশ আর চোরের মধ্যে গ্যাপিং কত? পুলিশ আর চোরের ডিস্টেন্সের গ্যাপিং কত? 2। এই 2-এর মানটাই দেওয়া আছে 200। জানতে চেয়েছে চোর কারবারি কত দূর দৌড়াবে, তো 10-10-এর মান 1000 ওটাকে অনেক কিমি করেছে, মনে হচ্ছে, ওই জন্য 1 আছে, কিমি করেছে। 1000 মিটার হবে, যেটা বলতে পারবো আমরা 1 কিমি। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন বলছে কমলেশ 1000 টাকা দিয়ে কিছু শাড়ি এবং স্যুট কিনলো। ঠিক আছে, বলছে প্রত্যেকটা শাড়ি 1500 টাকা এবং প্রত্যেকটা স্যুট যদি 1000 টাকা করে বিক্রি করে, আর ওর কাছে যদি মোটে শাড়ি এবং স্যুটের সংখ্যা 8টা থাকে, তো বলছে স্যুট এবং শাড়ির সংখ্যার অনুপাত কত? এই অঙ্কটা অনেকটা ওই যে মুরগি আর কী যেন থাকে, ছাগল দিয়ে যে অঙ্কটা থাকে না, ওই রকম। আমরা ধরে নিব যে সবগুলোই 8টা আছে না, 8 পিস। যদি 8 পিসই শাড়ি থাকতো তো কত টাকাতে বিক্রি করতো? তো 1500 টাকা করে যদি 8 পিস বিক্রি করে, তো মেবি 12,000, 12,000, মেবি কি 12,000ই হবে। আর যদি প্রত্যেকটা 1000 টাকার স্যুট থাকতো, তাহলে মিনিমাম টু মিনিমাম কত হতো? 8,000। যেরকম আমরা ধরে নিই যে সবটা গরু আর মানে সবটা ছাগল আর সবটা মুরগি থাকলে কী হতো, এরকম অঙ্ক। তো 12,000 যদি সেটা শাড়ি হয়, আর স্যুট হতে গেলে কত হবে? 8,000 হবে। কিন্তু বলছে না, ওদের মিক্সার আছে বলে ওটা 10,000 হচ্ছে। তো বিয়োগ করবো, এটা 2,000, এটা বিয়োগ করবো, এদিক থেকে হচ্ছে 2,000। তাহলে ওরা কী অনুপাতে আছে? বলছে 1:2, যেটা পেলাম 1:1 অনুপাতে আছে, মানে সমান সমান আছে। তো 8টার মধ্যে তার মানে কি 4টা আর 4টা করে আছে, সমান সমান 1:1। 20 নম্বর প্রশ্ন বলছে 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় একজন ব্যক্তি লক্ষ্য করলেন যে 1 ঘন্টা 15 মিনিট সাইকেল চালানোর পর তিনি যে দূরত্ব অতিক্রম করেছেন তা বাকি দূরত্বের 3/4 অংশ। ও যা অতিক্রম করেছে, যতটা গেছে, সেটা কি দেখছে? বলছে ও যেটা গেছে সেটা হচ্ছে বাকি দূরত্বের 3/4 অংশ। মানে বাকি দূরত্ব যদি 3 ভাগ থাকে, তার মানে ও 4 ভাগ গেছে। হ্যাঁ, ও 4 ভাগ গেছে। কতক্ষণে গেছে সেটা? বলছে 1 ঘন্টা 15 মিনিটে গেছে। এবার 4 আর 3 তো হতে পারে না, কারণ 35 আছে। তো মোট আমি 4 3 7 দেখতে পাচ্ছি, 7-এর মান হচ্ছে 35। তো 4 ভাগের মান কত হবে? 20। তার মানে ও 1 ঘন্টা 15 মিনিটে 20 কিলোমিটার গেছে। তো বলছে তার গতি কত ছিল? তো 20 কিলোমিটার 1 ঘন্টা 15 মিনিটে, 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 60 মিনিট ওদিকে, আর এদিকে 15 মিনিট মানে 75 মিনিট। 75 মিনিটে যাচ্ছে 20 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু গতিবেগ তো আমরা জানি 60 মিনিটে হয়। ঠিক আছে, দেখো আমি রেশিওর কনসেপ্ট এটা সলভ করে দেখাচ্ছি। ওই কি নিয়মে করতে পারো তোমরা? 15 5 75, 15 4 60, মানে এখানে 5 ভাগ থেকে 4 ভাগ হয়ে যাচ্ছে। মানে এটাও 20টাও 5 ভাগ থেকে 4 ভাগ হয়ে যাবে। 5 ভাগ মানে 20, তো 4 ভাগ মানে তো 16। তো গতিবেগ কত? 16। 21 নম্বর কোশ্চেন কী বলছে, অতুলের বেতন প্রত্যেক মাসে হচ্ছে 1000 টাকা। সে বাড়ি ভাড়া দিচ্ছে 6,000 টাকা, বিলের জন্য দিচ্ছে 2500 টাকা, আর বাকি টাকাও সঞ্চয় করছে। ঠিক আছে, বলছে 1 বছরে তার সঞ্চয় বের করে যদি জন্মদিনের মাসে সে তার সমস্ত মাসিক সঞ্চয় জন্মদিনের উদযাপনে ব্যয় করে দেয়। মানে জন্মদিনের পার্টির জন্য ও সম্পূর্ণ খরচ
করে দিচ্ছে, ঠিক আছে। তো ও 10,000 টাকার মধ্যে 6,000 টাকা দিবে ইলেকট্রিক বিল, 6,000 টাকা দিবে মানে হচ্ছে ভাড়া, আর 2,500 টাকা দিয়ে দিবে কোথায়, 2,500 টাকা দিয়ে দিবে কোথায় যেন, বিলে। তাহলে আলটিমেটলি 8,500 টাকা খরচ করে দিল, মানে 1,500 টাকা হচ্ছে সেভিং ওর, ঠিক আছে, সেভিং। এই সেভিংটা বলছে তাহলে 1 বছরে তার সঞ্চয় বের করতে বলছে। আলটিমেটলি দেখলে তো আমার মতো 1 বছরে সঞ্চয় 0, হ্যাঁ, কারণ সব তো খরচই করে দিচ্ছে এখানে, ওইভাবে ওরা ধরে নিই জিনিসটাকে, হ্যাঁ। তো 1 বছর কত সেভিং করছে, তো যেহেতু জন্মদিনের মাসে সব খরচ করছে, তো অবভিয়াসলি জন্মদিনের মাসে তো সেভিং করছে না, হ্যাঁ। তো সেভিং করছে কত, তার মানে 11 মাস, হ্যাঁ। কত দাঁড়াচ্ছে, 16500, 16,500। লাস্ট মাসেও তো সেভিং হবে না, ভুল হচ্ছে আমার, বুঝতে পেরেছি, 12 মাস, ঠিক আছে। ওই মাসের সেভিংটাও তো খরচ করছে আলটিমেটলি, যেটা জন্মদিনের মাসেও তো ওর কাছে 1500 টাকা বাঁচবে, সেটাও তো ওর সেভিংস, সেটাও তো জন্মদিনে খরচ করছে, সেটা হচ্ছে ওর সেভিংস, তো সম্পূর্ণটা হচ্ছে সেভিংস। সেটা হয়ে যায় তো 18,000 নাকি, 12 ইন্টু 15 করলে 1800, 180, আর 2টা শূন্য, 18,000, ঠিক আছে, 18,000, আমার মতে 18,000। কী বলছে একটি বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের 2 গুণ, ঠিক আছে, বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের 2 গুণ হয়, তাহলে লাভ প্রাথমিকের 10 গুণ হবে, ঠিক আছে। বলছে যদি একটা বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের 2 গুণ হয়ে যায়, মানে বিক্রয় মূল্য যদি প্রাথমিকের আমরা 2 গুণ করে দিই, যেটা বিক্রয় মূল্য ছিল তাকে যদি ডবল করে দিই, তবে কী হয়ে যাবে, লাভ কী হয়ে যাবে, 10 গুণ। তো লাভ কোনটা, লাভ হচ্ছে যদি আমি ধরে নিই জিনিসটার কিছু একটা এসপি আছে আর কিছু একটা সিপি তো হবেই, এসপি আর সিপি তো হবেই, সেটাই তো লাভ, সেখান থেকে তো লাভ আসছে, এটাই তো লাভ, প্রাথমিক লাভ। প্রাথমিক কিছু একটা এসপি ছিল, প্রাথমিক কিছু একটা সিপি ছিল, মাইনাস করতে গেলে সেটাই প্রফিট, এটা হচ্ছে প্রাথমিক প্রফিট। তো বলছে বিক্রয় মূল্যকে দ্বিগুণ করলে 2SP হয়ে যাবে, কিন্তু ক্রয় মূল্য কিছুই করতে বলেনি, তো ক্রয় মূল্য যেরকম ছিল এরকম। বলছে এখন এটাও তো একদিক থেকে প্রফিটই, কারণ 2SP মাইনাস SP, 2SP হোক আর 5SP হোক, আছে তো এটা এসপি থেকে আমি কি বিয়োগ করছি, সিপি বিয়োগ করছি, তখন এটাও প্রফিট। তো বলছে এই প্রফিটটা আগের প্রফিটের কত গুণ, আগের প্রফিটের হচ্ছে 10 গুণ। তাহলে যদি আমি রেশিও বলতে চাই, তাহলে এটা হচ্ছে আগেরটা যদি 1 ভাগ হয়, তো এটা হচ্ছে 10 ভাগ। আবার সেমভাবে আমরা এটা সমানুপাত গুণ করব, এটার সঙ্গে কোনটা গুণ হবে, এটা গুণ হবে, আর এটার সঙ্গে কোনটা গুণ হবে, এটা গুণ হবে। তো গুণ করছি, 1-এর সঙ্গে গুণ করলে তো 2SP মাইনাস সিপি থেকে যাবে, আর 10-এর সঙ্গে গুণ করবো তো 10SP মাইনাস 10CP হবে। এবার এসপিগুলো যদি বিয়োগ করি, এসপিকে এসপির কাছে নিয়ে যাই, 10SP মাইনাস 2SP, আর মাইনাসটাকে যদি দিয়ে করি 10CP মাইনাস সিপি, তাহলে এদিকে হয়ে গেল 9CP সমান 8SP। তো CP is to SP, 8:9, 8 টাকায় 1 টাকা প্রফিট, 1-এর 8 ভাগ প্রফিট, মানে কত, 12.5%-এর প্রফিট, ঠিক আছে, 1-এর 8-এর ফ্র্যাকশন। 23 নম্বর কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, শুধু এই যে এগুলো জিনিস জানা থাকলেই হলো শুধু, হ্যাঁ। সূচকের কোশ্চেন, 1-এর 3 পাওয়ার হচ্ছে 1-এর 3, মানে 3 ভাগের 1 ভাগ নিতে হবে। কিছু নিশ্চয়ই 1331 কিছু 3 আছে, কিছু 3 বার আছে, আর আমরা জানি 1331 হচ্ছে 11-র কিউব, মানে এখানে 11 3 বার আছে, তো 3টা 11-র মধ্যে একটা 11 নিতে হবে, ঠিক আছে, একটা নিয়ে নিলাম, 3 ভাগের 1 ভাগ। এটা এই চার্টের মানে হচ্ছে রুটের 4টার জন্য একটা বেরোবে, নর্মাল রুট মানে হচ্ছে 2টার জন্য একটা বেরোয়, এখানে 4 লেখা আছে মানে 4টার জন্য একটা বেরোবে, তো 4টা শূন্যর জন্য একটা শূন্য হয়ে গেল, 5/33, আর এখানে ছিল 30, 0 0 কেটে দিলাম, 3 আর 33 কাটলাম 11, 11 কেটে দিলাম, তো হয়ে গেল কত, 5 হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, অলোক, গীতা আর সুরেশ যথাক্রমে এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে, বছরের শেষে মোট লাভের পরিমাণ যদি এটা হয়, আর যদি লাভের এত% ওরা দাতব্য মানে দান করে দিল, বাকি টাকা তাদের বিনিয়োগের অনুপাতে, মানে যেভাবে যে টাকা দিয়েছে সেইভাবে যদি ভাগ করে নেয়, তো সুরেশ কত টাকা পাবে।
তো টাকা দিচ্ছে কত 56,000, 52,000, 69,000। এটাই তার মানে বিনিয়োগের অনুপাত। ঠিক আছে, এবার কি প্রফিট কত? প্রফিট হচ্ছে 6,767,000। এর মধ্যে ওরা সম্পূর্ণ টাকা রাখছে না, কিন্তু ওরা রাখছে কত 31% দান করে দিচ্ছে। 31% দান করে দিচ্ছে মানে নিজের কাছে রাখছে 69% টাকা। এই টাকাটা রাখছে, এই টাকাটাই ভাগ করে নিবে, কিন্তু সবার ভাগ চাইছে না। কার চাইছে? শুধু সুরেশের, তৃতীয়। তাহলে ও সুরেশ কত হবে? 69 ভাগ কতর মধ্যে? মোট যতটা ভাগ হচ্ছে কত হচ্ছে? 56 + 52 + 69। তাহলে কত? 50 50 100 আর 6 60, 160। আর এদিকে 15 2 17, 177। তাহলে টোটাল 177 ভাগের মধ্যে সুরেশ কত হবে? 69 ভাগ। 177-এর মধ্যে 69 পাবে। ব্যাস, এটা ক্যালকুলেশন করলেই হয়ে গেল। ঠিক আছে, অত ভেঙে পড়ার দরকারই নেই। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দিচ্ছি। 177 7 7 14 আর 15, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কেটে দিচ্ছি, এটা 23 হয়ে যাবে। 3 দিয়ে কাটছি, এটা 3 5 15, 3 9 27, 69। মৌলিক সংখ্যা চলে আসলো, তার মানে এরা কেউ তো যাচ্ছে না, তার মানে এটাই যাবে। এটাকে কাটতে হবে। কতবারে যাবে? একবারে 69, সরি 59। তো 17 177 কতবারে যেতে পারে? 180-র কাছাকাছি। এদিকে 60, 6বারে মনে হচ্ছে। নো, ক্যালকুলেশন জটিল হয়ে গেল। 9 থেকে 7 কতবার আসবে? 9 3 27, 3বারে তো আসবে না এটা। 9কে কত দ্বিগুণ করলে আর 7 হয়? 3বারে, 3বারে তো যাবে না, তবে 13বারে যাবে এটা। নাহলে 3 9 27 আসবে না, 7 আসবে না। ঠিক, তাহলে 3 9 27, 7 7 3 21, শেষে 1 হবে, শেষে 1 হবে। এবার দুটো হয়ে যাচ্ছে, মুশকিল। 3 গুণ করি, কোনো রাস্তা নেই। 13 × 23 299। এদিকে 69, 299, 69 থাকলো। 8 9 81, 81 আর 8 9 হয়ে গেল। 6 9 54, 4 1 31, 31, এটা 20631। লাস্ট কোশ্চেন আজকের। বলছে একটা গ্যারিসনে 40 দিন ধরে 500 জনের খাবার আছে। ঠিক আছে, 40 দিন ধরে 500 জনের খাবার আছে। ঠিক আছে, 15 দিন পর 200 জন লোক গ্যারিসন যায় না কোন জিনিস, হয়তো কোনো ক্যাম্প হবে। 500 জনের 40 দিনের খাবার ছিল, কিন্তু কতদিন খাবার খেলো? 20 দিন খাবার খেলো। ঠিক আছে, 20 দিন খাওয়ার পর কী হলো? 20 দিন খাওয়ার পর 15 জন লোক, 200 জন লোক ছেড়ে দিল। তো 200 জন লোক ছেড়ে দিল মানে 300 জন বাঁচলো। বলছে আরও 15 দিন, মানে এরা আবার 15 দিন খেলো। সরি, এটা 15 দিন হবে। 15 দিন হবে। আরও 15 দিন পর কী হচ্ছে? 200 জন আবার ছেড়ে দিল, মানে আর 100 জন বাঁচলো। তো 100 জনের খাওয়াটা কতদিন যাবে? তো 500 জনের 40 দিনের খাবার ছিল, তো 5 4 20, এত ইউনিট খাবার আছে। ঠিক আছে, এবার তার মধ্যে 15 দিন হয়ে গেল। 500 জনের 15 দিন, 300 জনের 15 দিন, 100 জনের কত দিন আমি জানি না, এক ধরে নিচ্ছে। আর এই সম্পূর্ণটাই তো 500 জনের 40 দিনের খাবার। ঠিক আছে, তো এবার গুণ করি, সিম্পল গুণ। 15 5 75, 7500, 15 3 45, 4500, আর এদিকে 100x, 0 0 বাদ দিলেও পারতাম, 20,000। তাহলে 100x, এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। 7500, 4500, 7 4 11, 12,000। 12,000 ওদিকে বাদ দিতে গেলে কত হয়ে যাবে? 8,000। ঠিক আছে, দুটো শূন্য কেটে গেল। এক্সের মান কত হয়ে গেল? 80। তার মানে 80 দিন যাবে ওই খাবারটা। কিন্তু সেটা কিন্তু জানতে চাইনি, একবার খেয়াল করবে। 80 অপশানে দেওয়া আছে, ভোট করে মেরে দিও না। বলছে কতদিন খাদ্য সরবরাহের সাথে বসবাস করতে সক্ষম হয়েছিল, ওই খাবারের সঙ্গে ওরা কতদিন থাকতে পেরেছিল। তো প্রথমে 15 দিন ছিল, পরে 15 দিন ছিল, আর শেষে 80 দিন থাকতে পারবে। তো টোটালে ওরা 15 দিন আর 80 দিন, মানে 30 আর 80, 110 দিন ছিল কিন্তু ওই খাবার খেয়ে।
তো 110 হবে অ্যান্সার। ঠিক আছে, আমি নিজের 100% দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো অঙ্কে কোথাও অসুবিধা হয়ে থাকে তবে আমাকে জানাবে, আর কোনো কিছু যদি বলার থাকে তো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে, তো আজকের মতো থাক। নেক্সট আবার মক 5-এর আমি সলিউশন নিয়ে আসবো কিছুদিন পর। ঠিক আছে, তো আজকের মতো এখানেই এন্ড করছি।